আর্জেন্টিনায় কেন ডি মারিয়ার মতো টাচ লাইন উইঙ্গের উঠে আসে না? ডি মারিয়া কেন আর্জেন্টিনার জন্য খুবই ইউনিক প্রোফাইলের একটা প্লেয়ার? আমি যখন কন্টেন্ট বানানো শুরু করি, আমার একদম শুরুর দিকের একটা কন্টেন্ট ছিল আর্জেন্টিনায় কেন টাচ লাইন উইঙ্গের উঠে আসে না। এখন অলরেডি 1 বছর হয়ে গেছে ওই কন্টেন্টটা বানাইছিলাম। অনেক নতুন ফলোয়ার্স আছে, অনেক নতুন মানুষ আমাকে চিনছে, অথবা ওই ভিডিওটা যারা দেখছিলেন তারা হয়তো বা কিছু পয়েন্ট ভুলেও গেছেন। তো এদের জন্য আবার নতুন করে আসলে এই টপিকটা নিয়ে কথা বলতে যেতেছি। আর্জেন্টিনায় কেন টাচ লাইন উইঙ্গার আসে না? আবার একদিকে রাইভাল ব্রাজিলে 2 দিন পর পর নতুন নতুন উইঙ্গার আসে আবার হারায় যায়। এই দুইটা কেন ঘটতেছে? এই দুইটা সিনারি হচ্ছে দুই দেশের হিস্টোরিক্যাল যে ফুটবলটা আছে, যে রুটটা আছে, সে ট্যাঙ্গো ফুটবল এবং যৌগবর্ণিত ফুটবলের বেসিক ডিফারেন্সের কারণে। আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবল ছিল, এটা নিয়ে আমি আগে একটা ডিটেলস ভিডিও বানাইছি। একটু সামারাইজ যদি করি, যে আর্জেন্টাইনরা বলটা নিজেদের পায়ে বেশি রাখতে পছন্দ করত, যেই কারণে তারা নিজেদের মধ্যে বেশি শর্ট পাসিং ফুটবল খেলতো, শর্ট পাসিং এবং পজিশন বেসড ফুটবল খেলতো, জিনিসটা যেটা বার্সেলোনার টিকি টাকা ফুটবলের মতো। এবং এই শর্ট পাসিং পজিশন বেসড ফুটবল খেলার জন্য তারা ম্যাক্সিমাম টাইমে পিচের সেন্টারে অপারেট করতো, পিচের সেন্টারে পজিশন নিয়ে থাকতো এবং পিচের সেন্টারে থেকেই তারা বেশি বেশি শর্ট পাস খেলতো। অপরদিকে যোগগুণত ছিল একটু বেশি স্কিল বেসড এবং একটু ফাস্ট ফুটবল। এবং এই যোগগুণিত বলি আর আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবল বলি, দুইটার ফরমেশনের দিকে যদি তাকাই, 70s থেকে আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবলের একটা কমন ট্রেডমার্ক ফরমেশন ছিল, সেটা হচ্ছে 4-3-1-2। আবার ব্রাজিলে যে যোগবর্ণিত বা সাম্বা ফুটবল বলি, সেই সাম্বা ফুটবলের ট্রেডমার্ক ফরমেশন ছিল 4-2-4। 4-3-1-2 ফরমেশনে কিন্তু কোনো টাচ লাইন উইঙ্গারে কোনো স্পেস ছিল না। এখানে ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডারের পিছনে যে তিনটা এনার্জেটিক মিডফিল্ডার খেলে, এর মধ্যে মাঝে মধ্যে দুই একটা ওয়াইড মিডফিল্ডারকে পাওয়া যেত, যারা কিনা উইং এরিয়া ধরে ফুল ব্যাকদের মতো ওয়ার্ক রেট দিত, অফেন্সিভলিও সাপোর্ট দিত, ডিফেন্সিভলি সাপোর্ট দিত। এই প্লেয়ারদেরকে বলা হতো ওয়াইড মিডফিল্ডার। এরা মূলত এই টাচ লাইন উইঙ্গারের কাজটা করত, কিন্তু এরা কিন্তু ছিল মোটামুটি এনার্জেটিক কিংবা বক্স টু বক্স মিডফিল্ডার, কোনো স্পেসিফিক ট্রিকি ড্রিবলার কাম উইঙ্গার না। কিন্তু ব্রাজিলের যে সাম্বা ফুটবলে 4-2-4 ফরমেশন, এই 4-2-4 ফরমেশনে কিন্তু টাচ লাইন উইঙ্গার বলি কিংবা ওয়াইড প্লেয়ারের ইউজ ছিল, এবং তাদেরকে একই সাথে ফাস্ট হইতে হতো, তাদেরকে একই সাথে ট্রিকি ড্রিবলারও হইতে হতো। যে কারণে এই যৌগবর্ণিত 4-2-4 ফরমেশনের কারণে ব্রাজিলে কিন্তু রেগুলার বেসিসে টাচ লাইন উইঙ্গার উঠে আসে। বাট আর্জেন্টিনার 4-3-1-2 ফরমেশনে যেহেতু কোনো উইঙ্গারের স্পেস ছিল না, সেখান থেকে কিন্তু কোনো টাচ লাইন উইঙ্গার উঠে আসতো না। এখানে যেই তিন এনার্জেটিক মিডফিল্ডার বলি, ক্লাসিক নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার বলি, কিন্তু ফ্রন্টের যে দুই ফরওয়ার্ড বলি, এদের কেউ কিন্তু টাচ লাইন স্পেশালিস্ট না। যে কারণে এবং আর্জেন্টিনার যে স্টার প্লেয়াররা উঠে আসছিল, এরা ম্যাক্সিমাম ছিল ওই ক্লাসিক নাম্বার 10 কিংবা ফরওয়ার্ড লাইনে থাকা জেনুইন নাম্বার 9 কিংবা কোনো রোমিং ফরওয়ার্ড। এবং এদেরকে আইডলাইজ করে যে ইয়াংস্টাররা উঠে আসছে, তারা কিন্তু সেম প্লেইং স্টাইলটা কপি করতো, এবং তারা এই তাদের আইডলরা যেহেতু টাচ লাইন উইঙ্গার থাকতো না, তারাও কিন্তু টাচ লাইন উইঙ্গার হিসেবে গ্রো করতো না। ব্রাজিলে যেই সিনারিটা ছিল টোটালি ডিফারেন্ট। এখন ডি মারিয়া কেন একজন ওয়ার্ল্ড ক্লাস টাচ লাইন উইঙ্গার হয়েছিল? ডি মারিয়া তার ক্যারিয়ার শুরুতে তার ইউথ লেভেলে কিন্তু খেলতো 4-3-1-2 এর একজন ওয়াইড মিডফিল্ডার হিসেবে, যে কিনা টাচ লাইন ধরে অ্যাটাকও করবে আবার ডিফেন্সও করবে। এখন ডি মারিয়া অনেক ট্যালেন্টেড হয়, অনেক স্কিলফুল হয়, সে যখন ইউরোপিয়ান ফুটবলে শিফট করে, সে কিন্তু টাচ লাইন উইঙ্গার হয়ে যায়। বেনফিকা, রিয়াল মাদ্রিদ, তারপরে পিএসজি, সবখানে কিন্তু সে টাচ লাইন উইঙ্গার হিসেবেই খেলছে। এবং আর্জেন্টাইনদের যে ট্র্যাডিশন পিচে সেন্টার ওরিয়েন্টেড প্লেয়ার হওয়া, সেই সেন্টার ওরিয়েন্টেড প্লেয়ার না হয়ে সে কিন্তু টাচ লাইন স্পেশালিস্ট হয়েছে। এরকম আরেকটা প্লেয়ারের এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে এজিকুয়েল লাভেজি, যে কিনা 4-3-1-2 ফরমেশনের একজন সেকেন্ড স্ট্রাইকার ছিল তার ক্যারিয়ার শুরুর দিকে। বাট তার গতি এবং ড্রিবলিংটা ভালো হয়, সে যখন ইউরোপিয়ান ক্লাব ফুটবল খেলতো নাপোলিতে এবং পরবর্তীতে পিজিতে, তখনও সে কিন্তু টাচ লাইন উইঙ্গার হিসেবে কনভার্ট হয়ে গেছিল। যেই কারণে এই লাভেজি এবং ডি মারিয়া বাদে আর্জেন্টিনাতে কিন্তু কোনো ভালো টাচ লাইন উইঙ্গের উঠে আসে নাই, এবং পাইপলাইনে যে প্লেয়ার আছে তারাও কিন্তু ঘুরে ফিরে হয় ক্লাসিক নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার, না আর না হয় এই রোমিং ফরওয়ার্ড হিসেবে কিন্তু মানে তাদের প্লেইং স্টাইলটা কিন্তু সেরকম।
এবং আপনারা যাদের নাম নিতে পারেন যে গার্নাচোরে কেন নিল না, প্রেস্টিয়ানিরে কেন নিল না, এর মধ্যে প্রেস্টিয়ানিং প্লে স্টাইলটা কিন্তু এই যে 4-3-1-2 এর যে সেকেন্ড স্ট্রাইকার বা রোমিং ফরওয়ার্ড তার মতো। সেকেন্ড স্ট্রাইকার বা রোমিং ফরওয়ার্ডের নেচারটা হচ্ছে তারা কিন্তু পিচের কোনো একটা জোনে ফিক্স থাকে না, তারা কিছুটা রোমিং করে খেলে, কখনো লেফটে খেলবে কখনো রাইটে খেলবে, এবং শেষ সময় সুযোগ বুঝে সে কখনো সেন্টার চেপে আসবে। প্রেস্টিয়ানি কিন্তু একই সাথে দুই উইংই খেলতে পারে, সো তার প্লেইং স্টাইলটা কিন্তু টাচ লাইন উইঙ্গার থেকে ওই সেকেন্ড স্ট্রাইকার প্লাস রোমিং ফরওয়ার্ড যে ওই স্টাইলের সাথে কিন্তু বেশি যায়। বাট সে যেহেতু ইউরোপে চলে আসছে, সে কিন্তু কিছুটা এখন টাচ লাইন উইঙ্গারের যে ট্রেডগুলো সেটা সে অ্যাডপ্ট করতে পারছে। গার্নাচোর নাম আপনারা নিতে পারেন, বাট গার্নাচো এখন ন্যাশনালিটিতে আর্জেন্টাইন, বাট সে কিন্তু বড় হয়েছে স্পেনে, এবং স্পেনে কিন্তু এই উইং বেস ফুটবলটা চলতো। সো উইং বেস ফুটবলের যে কালচারটা সেটা দেখে সে বড় হয়েছে, এবং সে উইঙ্গারকে আইডলাইজ করে কিন্তু তার প্লেইং স্টাইলটা ডেভেলপ করছে, যেই কারণে গার্নাচো কিন্তু অন্যান্য আর্জেন্টাইনদের মতো না, সে টাচ লাইন উইঙ্গার ঠিক আছে, এবং সে কিন্তু যখন আর্জেন্টিনাতে খেলতে আসে তখন যেহেতু আর্জেন্টিনানদের মধ্যে টাচ লাইন উইঙ্গার সেভাবে ইউজ করা হয় না, সে কিন্তু বাকিদের সাথে কিভাবে কিন্তু কানেক্টেড হতে পারে না, এবং আর্জেন্টিনার বাকিদের সাথে ঠিকমতো কানেক্টেড না হওয়া কিংবা ক্লাব লেভেলে রিসেন্ট টাইমে ভালো পারফরমেন্স করতে না পারা, এই কারণে কিন্তু স্কালোনি গার্নাচোকে এবার পিক করে নাই। প্রেস্টিয়ানিকে পিক করতে পারতো, বাট প্রেস্টিয়ানি কিন্তু সেভাবে ইউরোপে যে অনেকদিন খেলছে, এছাড়া টিমের সবার টিম আর্জেন্টিনা ন্যাশনাল টিম অনেকদিন খেলছে এরকম না। এই প্রেস্টিয়ানি কিন্তু বাদ পড়ছে ইনএক্সপিরিয়েন্সের কারণে, আবার গার্নাচো বাদ পড়ছে তার ক্লাব ফর্ম এবং আর্জেন্টিনার বাকিদের সাথে কানেক্টেড না হওয়ার কারণে। সো এখানে এখন আর্জেন্টিনায় তখন ডি মারিয়া নাই। ডি মারিয়া একটা ইউনিক স্টাইলের প্লেয়ার ছিল, ইউনিক প্রোফাইলের প্লেয়ার ছিল। ডি মারিয়ার অ্যাবসেন্সটা ফিল আপ করা যাবে না। ডি মারিয়াকে আমরা সবাই মিস করতেছি, এইটা ঠিক আছে, বাট রিয়েলিটি মেনে নিতে হবে। আমাদের আর্জেন্টিনা এখন ডি মারিয়া নাই, আর ডি মারিয়া বাদে যারা আছে তাদেরকে নিয়ে কাজ সারতে হবে। আর্জেন্টিনার এই যে প্রেজেন্ট স্কোয়াড, এই স্কোয়াডে যারা আছে এরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে পিচের সেন্টারে খেলা সেন্ট্রাল মিডফিল্ডার। এখন স্কালোনির হাতে কিন্তু টাচ লাইন প্লেয়ারও কিন্তু খুব বেশি নাই, বাট একবারে যে নাই তা কিন্তু না। স্কালোনির হাতে তার অতি পরিচিত মুখ নিকো গঞ্জালেস আছে, এবং অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদের গিলিয়ানো সিমিওনে আছে। এই দুজন কিন্তু টাচ লাইন ধরে খেলতে পারে। নিকো গঞ্জালেস আর্জেন্টিনার টাচ লাইন ধরেই খেলে, সিমিওনও তার ক্লাবে রেগুলার বেসিসে টাচ লাইন ধরে খেলে। স্কালোনি কিন্তু এই দুজনরে ঠিকভাবে ইউজ করতেছে না। আমি তার আমার আগের ভিডিওতে যেটা বলছি যে স্কালোনি তার 2022-এর যে সেট আপটা ছিল, সেই সেট আপটারে সে অতিরিক্ত ট্রাস্ট করতেছে। তার দীর্ঘদিন ধরে একটা উইনিং স্ট্রিকে থাকার কারণে সে কিন্তু ব্যাকআপ যে যারা আছে তাদেরকে এখন স্টার্স রাখে নাই। বাট এই যে বাকি যারা বেঞ্চে পয়সা আছে, এই নিকো গঞ্জালেস বা সিমিওনে, নিকো গঞ্জালেস তাও চান্স পায়, সিমিওনে চান্স পাচ্ছেই না। এদেরকে চান্স দেওয়াটা অতি জরুরি হয়ে পড়ছে, কারণ আর্জেন্টিনার যে রুট ট্যাঙ্গো ফুটবলে পিচের সেন্টার দিয়ে শর্ট পাসিং ফুটবল, এইটারে কিভাবে কাউন্টার দিতে হয় সেটা 2022-এ সবাই রিড করতে না পারলেও 26-এ কিন্তু ওরা রিড করে ফেলবে। কারণ 22-এ আর্জেন্টিনা প্লেয়াররা কিন্তু আননোন ছিল, ছোট ক্লাবে খেলা, মিড কোর ক্লাবে খেলা প্লেয়ার ছিল যাদেরকে হাইপ কম ছিল। বাট এবার কিন্তু আর্জেন্টিনা আসছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। আর্জেন্টিনাকে নিয়ে কিন্তু সবাই অনেক ভালোভাবে স্টাডি করছে। আর্জেন্টিনা বিল্ড আপ কিভাবে করে, কিভাবে চান্স ক্রিয়েট করে, প্লেয়ারদের মুভমেন্ট কেমন হয়, প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রেংথ কই, উইকনেস কই, এটা কিন্তু সবাই খুব ভালোভাবে স্টাডি করছে। আর্জেন্টিনা অনেক হাইপ নিয়ে এবার বিশ্বকাপ শুরু করছে, ঠিক আছে, বাট একই সাথে কিন্তু তাদেরকে নিয়ে অনেক স্টাডি করা হয়েছে। ওপোনেন্টরা কিন্তু খুব জানে যে আর্জেন্টিনা কিভাবে আটকাইতে হবে। মানে কারণেই যদি তার গেম প্ল্যানে চেঞ্জ না আনে, একটু ভেরিয়েশন না আনে, এই উইং প্লেয়ার গুলার ইউজ করা না শুরু করে, স্কালোনি জাস্ট এই কেপ ভার্দে কিংবা মিশর ম্যাচে যেমন এক্সপোজ হয়েছে, যেরকম থ্রিলিং এনকাউন্টারের মধ্যে দিয়ে গেছে, কানের পাশ দিয়ে গুলে গেছে, নেক্সট টাইম কিন্তু আর কানের পাশ দিয়ে গুলে যাবে না। নেক্সট টাইম কিন্তু ডাইরেক্ট জায়গা মতো গুলি লাগবে, এবং আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন কিন্তু ওইখানেই শেষ হয়ে যাবে।